আচ্ছা। আহ, আহ, মুর্শিদ ভাইয়ের 2টা ক্লাস মিস আছে, আর রিনা ম্যাডামের মনে হয় কয়েকটা ক্লাস মিস আছে। এগুলো আপনার শনি রবিবারে আমি ইনশাল্লাহ করাই। ওকে ভাই, ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে হলো ভায়োলেশন। ভায়োলেশন দুই ভাবে আমরা হতে পারে প্রপার্টিতে। একটা হলো আইবিসি, ইন্টারন্যাশনাল বিল্ডিং কোড, যদি বিল্ডিং এর কোড ঠিকভাবে কনস্ট্রাকশনের কোড না মানা হয়, যেটা কমার্শিয়ালের ক্ষেত্রে হতে পারে। আরেকটা হতে পারে হলো আইআরসি, ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল কনস্ট্রাকশনের যে কোড, এই কোড যদি মানা না হয় আহ, তাহলে আপনার ভায়োলেশন হতে পারে। যেমন মনে করেন কমার্শিয়াল বিল্ডিং গুলোতে আপনার গাড়ির হর্ন দেওয়া যায়, কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়াতে কিন্তু গাড়ির হর্ন দেওয়া যায় না। সো বেসিক কিছু রিকোয়ারমেন্ট আছে। রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলো বেশি হাই রাইজ হতে পারবে না, এরকম কিছু বেসিক রিকোয়ারমেন্ট থাকে। বাংলাদেশেও আছে, ইউএসএ তো আছে। ভায়োলেশনটা মূলত মেইন পোস্ট কে করে? সিটি বা কাউন্টি ভায়োলেশন পোস্ট করে। সো আমাদের এই প্রিজার্ভেশন ফরক্লোজার যে সেক্টর আছে, এই সেক্টরে ভায়োলেশনের বেসিক কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন এক্সটেরিয়র যদি ডেব্রিজ থাকে বা পার্সোনালস থাকে, তাহলে আপনার ভায়োলেশন হতে পারে। হেলথ হ্যাজার্ড বা ট্রিপ হ্যাজার্ড যদি থাকে। হেলথ হ্যাজার্ড কিরকম? যদি প্রপার্টিতে মোল্ড থাকে, হ্যাঁ, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এটার জন্য হতে পারে ভায়োলেশন। ট্রিপ হ্যাজার্ড মনে করেন প্রপার্টির যে সিঁড়ি, এই সিঁড়ি মনে করেন ভাঙা, কেউ প্রপার্টিতে ঢুকতে পারবে না। বা প্রপার্টি ড্রাইভওয়ে ভাঙা, প্রপার্টি আপনার মানে কেউ ওয়াক করবে বা গাড়ি নিয়ে চলাচল করবে, এটা আপনার তার জন্য বিপজ্জনক। ট্রিপ হ্যাজার্ড আরো কিছু হতে পারে, যেমন ফোল্ডেড যদি কার্পেট হয়, থ্রেশহোল্ড যদি থাকে, মানে মানুষ উষ্টা খেয়ে পড়ে যাবে এরকম যদি থাকে, লাইভওয়ের যদি থাকে, স্ট্রাকচারালি ড্যামেজ যদি থাকে, আনস্টেবল, এরকম হলেও আপনার প্রপার্টির ভায়োলেশন হতে পারে। তারপরে হতে পারে ওভারগ্রোন গ্রাস, ওভারগ্রোন ট্রিজ, শ্রাবস, ভাইনস, এক্সেসিভ, যেগুলো মানে জঙ্গল টাইপের প্রপার্টি যদি হয়, তাহলে আপনার নেইবার কমপ্লেন যদি করে, এই তুমি তোমার প্রপার্টি ঠিকভাবে দেখাশোনা করতেছো না। আম, বাড়ি অপরিষ্কার রাখলেও বাড়ির বাইরের দিকে আপনি ভিতরে যা ইচ্ছা তা করলেন, কিন্তু বাইরের দিকে যদি আপনার নেইবার যদি কমপ্লেন করে, তাহলে আপনাকে ভায়োলেশন, আপনাকে সিটি বা কাউন্টি থেকে ভায়োলেশন দিতে পারে। ভায়োলেশনটা দেওয়া মানে হলো কি রিজনে ভায়োলেশন দিছে, কে দিছে, কত তারিখ থেকে ভায়োলেশন অ্যাপ্লিকেবল, এরকম একটা নোটিশ থাকে। এবং প্রত্যেক দিন আপনাকে $100 থেকে $500 বা ক্ষেত্র বিশেষে আরো বেশি জরিমানা করবে তারা, যে এই রিজনে ভায়োলেশন হয়েছে, তুমি তোমার বাড়ি পরিষ্কার রাখো। জিনিসটা বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এখানে দেখেন ভায়োলেশনের লেখা আছে যে কি টাইপের পোস্ট থাকে। ভায়োলেশন কাউন্টি বা সিটি দিতে পারে, বা এইচওএ দিতে পারে, হোম ওনার অ্যাসোসিয়েশন। এবং কি রিজনে ভায়োলেশনটা হয়েছে, কবে ডেট দেওয়া হয়েছে আপনার, তাহলে ভায়োলেশনটা আপনি কিভাবে রিমিডিয়েট করবেন, প্রতিকার করবেন কিভাবে? প্রতিকার করবেন ওই যে যে রিজনে হয়েছে, এই জিনিসটা আপনাকে ফিক্স করে দিতে হবে। কোনো কোশ্চেন আছে? না ভাই, কিন্তু ভাই ওখানে তো রিজনটা দেওয়াই থাকবে, জাস্ট ওই অনুযায়ী কি বিট, মানে ওটার জন্য কি বিট কি আমাদের, মানে ওটা তো মানে বিটটা কি ফাইন্ড আউট করতে অনেক হবে না বিটে সময় দেওয়া দেখা থাকবে? গেছে অনেক সময় দেখা গেছে আপনার মানে আমাদের আমরা জানার আগে, কন্ট্রাক্টর জানার আগে ক্লায়েন্ট জানে যে এই জন্য ভায়োলেশন হয়েছে। তখন সাধারণত ক্লায়েন্ট বলে যে প্রপার্টিতে ভায়োলেশন আছে, তুমি গিয়ে বিড দাও। অথবা ক্লায়েন্ট বলে যে প্রপার্টিতে ভায়োলেশন আছে, তুমি বিএটিএফ এ করে আসো। বিএটিএফ জিনিসটা কি? আপনাকে বিড আফটার দ্য ফ্যাক্ট, আপনাকে একটা প্রি অ্যাপ্রুভাল দেওয়া থাকবে যে তুমি গিয়ে এটা যত টাকাই লাগুক তুমি গিয়ে এই টাকার মধ্যে করে আসো এবং আমাদেরকে ইনভয়েসটা পাঠাও। এভাবে বলা থাকতে পারে, দুই ভাবেই থাকতে পারে। ওকে ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা, হোম ওনার অ্যাসোসিয়েশন। হোম ওনার অ্যাসোসিয়েশন একটা স্বায়ত্তশাসিত ইউএস এর প্রতিষ্ঠান। যেমন বাংলাদেশে আপনার ঢাকাতে স্বায়ত্তশাসিত এই টাইপের প্রতিষ্ঠান কি আছে? রিহাব, ডেভেলপমেন্ট, যত বাংলাদেশের যত ডেভেলপমেন্ট কোম্পানি আছে সবগুলো কিন্তু রিহাবের অন্তর্ভুক্ত, রিহাবের মেম্বারশিপ হওয়া লাগে। সো এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তারা কি করে? প্রপার্টির এক্সটেরিয়র জিনিসগুলো সাধারণত অনেকে মেনটেন করে। যেমন গ্রাস কাট হতে পারে, ট্রিটমেন্ট শাফটিং ওরা মেনটেন করে। এবং এই ওদের কিছু নিজস্ব প্রজেক্টই থাকে, এবং ওদের প্রজেক্ট ইজিলি আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এই প্রপার্টিটা কি আসলে এইচওএ প্রপার্টি কিনা।
এইচইউ প্রপার্টিগুলো সাধারণত গেটেড কমিউনিটি হয়ে থাকে, যেটা আপনার একটা ওর সামনে একটা বড় গেট থাকবে, এবং প্রপার্টিগুলো একটা সিরিয়াল মেনটেন করে এবং একই টাইপের প্রপার্টি হয়ে থাকে, একটা কমিউনিটির মতো। যেমন ঢাকাতে যদি আপনি চিন্তা করেন লেক সিটি, কনকর্ড, জাপান গার্ডেন সিটি, এই টাইপের জিনিসগুলো। হ্যাঁ বলো। হ্যাঁ বের হয়ে যাও। ঠিক আছে। তো লেক সিটি, কনকর্ড বা বসুন্ধরাতে আপনার ঢুকতে গেলে কিন্তু আপনাকে আইডি পাস দেখাইতে হবে। বসুন্ধরা সিটিতে আপনার কোনো কিছু বের করতে গেলেও দেখা গেছে ওদের পাস লাগে, ওদের অনুমতিপত্র লাগে। তো এইটা থেকে আপনি বুঝতে পারবেন যে বাসা বাড়ি দেখেও বুঝতে পারবেন যে এটা আসলে এইচইউ প্রপার্টি হওয়ার সম্ভাবনা বা গেটেড কমিউনিটি হওয়ার সম্ভাবনা থাকে। কন্ট্রাক্টরও জানায়, আবার জিলোতেও ইনফরমেশনটা অনেক সময় থাকে। বা কন্ট্রাক্টর যদি গেল যে প্রপার্টিতে ঢুকতে পারতেছে না, গেট গেট লক করা, কন্ট্রাক্টরকে বলছে যে তুমি কোন কোম্পানি থেকে আসছো, না তোমার অথরাইজেশন লেটার আছে, তুমি যে প্রপার্টিতে এন্টার করবে অথরাইজেশন লেটার দাও। তো এইসব জিনিস আমাদের মেনটেন করতে হয় আর কি। যেমন এখানে কন্ট্রাক্টর দুইটা ছবি দিছে, একটা ছবিতে দেখেন গেটেড কমিউনিটি বোঝা যাচ্ছে, এখানে একজন অবশ্যই গেটম্যান থাকবে। সো গেটম্যানকে পাস দেখাইতে হবে বা কোন বাসায় যাব অনুমতিপত্র লাগবে। জিলোতেও ইনফরমেশনটা অনেক সময় থাকে। অনেক সময় প্রপার্টি অ্যাপ্রেজারও ইনফরমেশন থাকে যে এটার এটা কি গেটেড কমিউনিটি কিনা বা এইচও মেনটেন কিনা, এটা লেখা থাকে। আর অনেক সময় দেখা গেছে আপনার গুগল থেকেও ইনফরমেশন থাকে যে এটা এইচও মেনটেন হলে। অনেক সময় দেখা গেছে এইচও অফিসের সামনে থাকে যে তুমি প্রপার্টিতে আসছো, আমরা তো এই প্রপার্টির এই জিনিসগুলো মেনটেন করি, বাকি জিনিস তোমরা মেনটেন করতে পারবা। মানে এই প্রপার্টির যে মেইন ওনার বা মেইন ইনভেস্টর, সে আপনার ইয়া করে রাখে, মানে এইচওর সাথে একটা কন্ট্রাক্ট থাকে যে এই প্রপার্টির এক্সটেরিয়র কাজগুলো তুমি মেনটেন করবা। গ্রাস কাট হতে পারে, আপনার সব ট্রিমিং, ট্রি ট্রিমিং এগুলো হতে পারে, যে এগুলো তুমি মাসে ২ বার করে মেনটেন করে রাখবা, ওরা মেনটেন করে রাখে আর কি। তারপর হলো মোবাইল হোম বা ট্রেলার হোম। মোবাইল হোম বা ট্রেলার হোম কে আরেকটা আরো কিছু নামে আমরা ডাকতে পারি, যেটা মনে করেন ক্যারাভান হতে পারে। মোবাইল হোম যেটা হলো ইজিলি মুভেবল। আমি একটু ক্যারাভানের ছবি দেই। ক্যারাভান হলো আপনার এই যে এখন বড় এক ধরনের ভ্যানিটি পাওয়া যায়, নায়ক নায়িকারা যে ইয়া ইউজ করে, ভ্যানিটি গুলা ইউজ করে, এই যে এই টাইপের ভ্যানিটি গুলো, এটা হলো মানে মুভেবল ইয়া কার আর কি। সো এই টাইপের কার বা আহ, আপনার ট্রেলার হোম বা বাংলাদেশে বেদেশ সম্প্রদায়ের যারা মানুষ আছে, তারা ওয়ান কাইন্ড অফ মোবাইল হোম ইউজ করে। ইজিলি আপনার মুভ করা যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। এখন তো আপনার ইয়াও বের হয়েছে, এক ধরনের ছোট ছোট আহ, গাড়িও বের হয়েছে, মনে করেন ট্রাককে গাড়ি বানায়া মুভ করা যায় আর কি। সো মোবাইল হোম যেহেতু, এটা আপনার অবশ্যই একটা চেসিস নাম্বার থাকবে, একটা ভিন নাম্বার থাকবে। ভিন নাম্বার হলো ভেহিকেল আইডেন্টিফিকেশন নাম্বার। গাড়ির যেমন একটা চেসিস নাম্বার থাকে, তো ভেহিকেল আইডেন্টিফিকেশন নাম্বার এই মোবাইল হোমেরও একটা চেসিস নাম্বার থাকবে, এবং ভিন নাম্বারটা সাধারণত প্রপার্টির ফ্রন্টে বা যে কোনো একটা সাইডে থাকে, এক্সটেরিয়রে, অথবা এক্সটেরিয়র যদি না থাকে ইলেকট্রিক মিটারের পাশে থাকতে পারে বা কিচেনের পাশেও থাকতে পারে। ইয়াগুলো ভেহিকেল আইডেন্টিফিকেশন নাম্বার, তাহলে বুঝতে পারবো যে এই প্রপার্টিটা মোবাইল হোম এবং এটার আইডি নাম্বার হলো এটা। নাইলে তো আপনার ইজিলি আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে প্রপার্টিটা কার। তো মোবাইল হোম সাধারণত আপনার মানে ইজি টু মেক। মনে করেন নিচে চাকা থাকতে পারে অথবা স্কার্টিং থাকতে পারে। স্কার্টিং জিনিসটা আমি সামনে একটু বোঝাচ্ছি। সো মানে মোবাইল হোম মানুষ আমরা কেন ইউজ করি, যে ভাসমান মানুষরা সাধারণত ইউজ করে, বা একটা জায়গার মধ্যে নির্দিষ্ট জায়গা, এই জায়গাটা তার না, সে টেম্পোরারি একটা জায়গার মধ্যে আছে, ৬ মাস এখানে থাকলো, পরে ৬ মাস দেখা গেছে ওর মন চলো আরেক এরিয়াতে গিয়ে ও থাকবে, গাড়ি চালায় আরেক এরিয়াতে চলে গেল। এই নাম্বারগুলো হলো ভিন নাম্বার। এরকম ভিন নাম্বার আপনার প্রপার্টির এক্সটেরিয়র থাকতে পারে, ইন্টেরিয়র আপনার দুইটা জায়গায় থাকতে পারে, একটা হচ্ছে কিচেন আর একটা হলো বেসমেন্টে, এইচভ্যাক এর পাশেও থাকতে পারে। ভাই ওই ওই ইমেজটা দেখতে পাইনি, আমার এখানে এখন আসেনি।
যে বিন নাম্বার এখন আসছে ভাই। আচ্ছা, আমি মনে হয় গুগলে ছিলাম। জি। আচ্ছা, এখন মোবাইল হোম আরো কিছু ইজিলি বোঝা যায় যে মোবাইল হোম সব হোমে তো আর গাড়ি চাকা দিয়ে বা গাড়ি দিয়ে ইয়া করে না। সো মোবাইল হোম ইজিলি বোঝার আরেকটা উপায় হলো স্কার্টিং থাকবে। সো স্কার্টিং জিনিসটা কি? স্কার্টিং জিনিসটা হলো আপনার কয়টা? প্রপার্টির ওয়ালের ঠিক নিচের দিকে যে অংশটা থাকে, এই জিনিসটাকে স্কার্টিং বলা হয়। স্কার্টিং আপনার কয়েক রকমের হতে পারে। উডেন স্কার্টিং হতে পারে, কংক্রিটের স্কার্টিং হতে পারে, স্টোনের স্কার্টিং হতে পারে, অথবা প্লাস্টার হতে পারে। প্লাস্টার বা স্টাকো, যেটা আমরা বাংলাদেশে প্লাস্টার বলি, ওটাকে ইউএসএ তে স্টাকো বলে। স্টাকো মানে এক্সটেরিয়র, আর ইন্টেরিয়র ক্ষেত্রে ওরা আবার প্লাস্টারই বলে। আচ্ছা। যে এইখানের ফার্স্ট ছবিতে দেখেন নিচে আপনার উডেন স্কার্ট, কি যেন বলে, অ্যালুমিনিয়াম বা ভাইনাল স্কার্টিং আছে। নিচের যে ২ নাম্বার ছবিটা, এখানে দেখেন আপনার উডেন স্কার্টিং। থার্ড যে ছবিটা, এই ছবিটা এটা হলো প্লাস্টার বা স্টাকো। আর ফোর্থ যে ছবিটা, এটার ইয়াটা আছে হলো আপনার স্টোনের। কিন্তু এখন মনে করেন যার টাকা আছে, যেমন বাংলাদেশে অনেকে দেখবেন বাসাবাড়ির, সাধারণত আমরা টাইলস বাসার ভিতরে ইয়া করি, কিন্তু অনেকে আছে যে টাইলস বাহিরেও লাগায়। সো অনেক সময় দেখা গেছে এই স্কার্টিং এর এই এরিয়ার মধ্যে অনেকে টাইলস এর স্কার্টিং ও করে। বুঝতে পারছেন স্কার্টিং জিনিসটা? জি ভাই, বুঝতে পারছি। ওকে। দেন পারমিট। পারমিট জিনিসটা কি? পারমিট জিনিসটা বলছিলাম যে বড় টাইপের বা প্রপার্টি কোনো কিছু, বড় কিছু চেঞ্জ করার জন্য আমাদের কাউন্টি বা সিটি থেকে অনুমতি লাগে এবং ট্যাক্স ফাইলিং করতে হয়। এই জন্য আমাদের তাদের পারমিট পুল আউট করতে হয়। যেমন রুফের ক্ষেত্রে রুফ রিপ্লেস করব, প্রপার্টির ডোর রিপ্লেস করব, বা প্রপার্টির ফেন্স রিপ্লেস করব, কিংবা পুরো প্লাম্বিং লাইন চেঞ্জ করব, বা পুরো ইলেকট্রিক্যাল লাইন চেঞ্জ করব, বা টোটাল ফ্লোর চেঞ্জ করব। এই টাইপের কাজের ক্ষেত্রে আমাদের সিটি বা কাউন্টি থেকে পারমিট পুল আউট করতে হয়। এখন পারমিট যদি পুল আউট না করি, তাহলে সিটি কাউন্টি কি ধরতে পারবে? হ্যাঁ, ধরতে পারবে। তখন আপনার আপনি বাড়িটা যদি বিক্রি করতে যান বা কাউকে ভাড়া দিতে যান, সে তো পেপার দেখবে, আরে এই বাড়িটা তো এই জিনিস করা হয়েছে, পারমিট তো নেওয়া হয়নি। তখন এই টাইপের জিনিসগুলোকে বলা হয় রেড ফ্ল্যাগ। একটা প্রপার্টি যখন রেড ফ্ল্যাগ হয়ে যাবে, তখন আপনি বাড়ি ভাড়াও দিতে পারবেন না, বিক্রিও করতে পারবেন না। সে ফর এক্সাম্পল, আপনার যদি একটা বাড়ি কিনবা বা একটা ল্যান্ড কিনতে গেলে, ল্যান্ডের যদি আপনার কাগজপত্র প্রপারলি না থাকে, আপনি তো আর কিনবেন না। আপনি তো তখনই বলবেন না, এটার ডকুমেন্ট ঠিক নাই, আমি কিনবো না। সো সাধারণত এই টাইপের জিনিসগুলো বাঙালিরা অনেকে করে, অনুমতি নেয় না, কিন্তু পরবর্তীতে আবার অনুমতি নেয়। যখন বিক্রি করবে, এর আগে দেখা গেছে সিটি থেকে অনুমতি নিয়ে, মানে ট্যাক্স ফাইলিং করে, তখন আবার ইয়া করে। সো আমাদের জানতে হবে যে ম্যাক্সিমাম জিনিসগুলো করার জন্য আমাদের পারমিট, সিটি বা কাউন্টি থেকে পারমিট নেওয়া লাগবে। এবং তখন আমরা পারমিট যদি না নিই, তাহলে আমাদের প্রপার্টিগুলো রেড ফ্ল্যাগ হয়ে যাবে। আচ্ছা, থিংস টু রিমেম্বার। আমাদের যদি মাল্টি ইউনিট প্রপার্টি হয়, তাহলে কিন্তু আমরা উইন্টারাইজেশন করতে পারবো না। কেন? কারণ পার্শিয়াল উইন্টারাইজেশন করতে পারবো, প্রেসার টেস্ট করতে পারবো না, এবং পানির লাইন, মেইন ওয়াটার লাইন বন্ধ করতে পারবো না। কারণ যদি মেইন ওয়াটার লাইন বন্ধ করে ফেলি, তাহলে তো আশেপাশের ইউনিটের মানুষ পানি পাবে না। আচ্ছা, তারপর সেকেন্ড যে অপশনটা বলা হয়েছে, যে প্রপার্টিতে যদি গ্যাস ইয়া থাকে, লিকেজ থাকে, বা ফায়ার ড্যামেজ থাকে, তাহলে আমাদের অবশ্যই ক্লায়েন্টকে আপডেট করতে হবে। কোনো প্রপার্টিতে যদি ইউরেন, ফেসিস এগুলো যদি থাকে, তাহলে এগুলো নরমালি আপনার আমরা বিড দিতে পারবো না। বায়ো হ্যাজার্ড হিসেবে বিড দিতে পারবো। পাশাপাশি হ্যাজমা স্যুটের বিড দিব। হ্যাজমা স্যুট জিনিসটা কি, আমরা কোভিড-19 এর সময় এক ধরনের স্যুট যে পড়তাম, এই টাইপের, যারা ফায়ার ফাইটার আছে, তারা আসলে এই টাইপের হ্যাজমা স্যুট ইউজ করে। এই টাইপের স্যুটের বিড দিতে পারবে এক্সট্রা করে। এবং নরমাল, যেহেতু এগুলো নরমাল কাজ না, সো এগুলো এক্সট্রা টাকা লাগবে। আ আমাদের বিড দেওয়ার জন্য প্রাইসও আমাদের বাড়িয়ে দিতে পারবো। তারপরে বলা হইছে ভায়োলেশন, তো বলছি ভায়োলেশন পোস্ট করে সিটি বা কাউন্টি বা এইচওএ। ভায়োলেশনের ইনফরমেশনটা আমরা কিভাবে ক্লায়েন্টকে জানাবো? মনে করেন আমরা প্রপার্টি ভিজিট করলাম, প্রপার্টি দেখলাম যে ট্রির জন্য ভায়োলেশন হয়ে রয়েছে। তা আমাদের বিট ভার্বেজটা কিরকম হবে? টু কিউর ভায়োলেশন, ট্রিম দোজ ট্রিজ, উই নিড টু ট্রিম দোজ ট্রিজ। আর ভায়োলেশন হতে পারে, তাহলে আমরা কিভাবে বিট ভার্বেজটা লিখবো?
যে টু অ্যাভয়েড ভায়োলেশন, ভায়োলেশন হইলে টু কিউর ভায়োলেশন, আর যদি ভায়োলেশন হয় তাহলে টু অ্যাভয়েড ভায়োলেশন, টু অ্যাভয়েড ট্রিপহ্যাজার্ড, টু কিউর ট্রিপহ্যাজার্ড। এরকম ভাবে মানে একটা হলো প্রিকশন আর একটা হলো প্রিভেনশন। প্রিভেনশন মানে হলো প্রতিকার, মানে একটা জিনিস হয়ে গেছে আমি জিনিসটা প্রতিকার করব, আর একটা হলো প্রতিরোধ, হয় নাই কিন্তু হতে পারে। আচ্ছা, তারপরে ভায়োলেশনের কথা তো বললাম ওটা যে হচ্ছে $100 থেকে $500 পর্যন্ত মানে আপনার ইয়া হতে পারে। কিওরের আচ্ছা, ইয়াতে সেটা আজকে হচ্ছে। আরেকটা ক্লাস করাই, হ্যাঁ? জি ভাইয়া হ্যাঁ করেন। হ্যাঁ শিওর ভাই। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে 7 নাম্বার ক্লাসটাও করাই। পারমিট গুলো আচ্ছা, নিবে কি ভাই? 7 নাম্বার ক্লাস হলো প্রপার্টির ওয়াল সম্পর্কে। আচ্ছা, প্রপার্টির ওয়াল, আপনার যদি এক্সটেরিয়র ওয়াল ধরি, বাংলাদেশের ওয়াল যদি ভাই ধরি, একটা কোশ্চেন বাংলাদেশের wall- ছিল ভাই, হ্যাঁ যে বলেন। পারমিটের যে ব্যাপারগুলো বললেন না, যে যে এই কাজের জন্য পারমিট নিতে হয় বা কাউন্টি থেকে, এইটা তো হচ্ছে কারা নিবে? মানে আমরা তো বিড করব, রাইট? আমরা মানে পারমিটটা কিভাবে নিব যদি আমাদের নিতে হয়? মানে এটা কোনো প্রসেস আছে নাকি আমি স্কিপ করে গেছি কোনো কিছু? আচ্ছা, সেটা হলো আহ, আপনার কোশ্চেন হলো যে আমরা কিভাবে পারমিটটা পুল আউট করব। জি জি, মানে পারমিটটা কি যদি আমাদের নেওয়া লাগে, এটা প্রসেসটা কি? মানে কিভাবে কারো কোথায় যোগাযোগ করবে বা পারমিটটা কি? পারমিটটা আপনার নিতে গেলে ওনারের অথরাইজেশন লাগবে, হ্যাঁ। আচ্ছা। ওনারের অথরাইজেশন বলতে আপনি যে প্রপার্টি মেনটেন করতেছেন এটার অথরাইজেশন লাগবে। জি ফার্স্ট এটা জিনিস, আপনি একজন লাইসেন্স কন্ট্রাক্টর হতে হবে। জি এবং আপনার যে অথরাইজেশন লেটারটা এটা নিয়ে আপনি অনলাইনেও ফিল আউট করতে পারেন, অনলাইনে ফিল আউট করতে পারেন, অথবা যেই প্রপার্টি, ওই প্রপার্টির আশেপাশে কাউন্টি বা সিটি অফিস আছে, ওইখান থেকে আপনি গিয়ে পারমিট নেন। মনে করেন মানে তখন মানে আপনি অ্যাপ্লিকেশন করলেন যে আমি এই প্রপার্টি এই কাজটা করব, এই হলো আমার সাবমিশন পেপার, এই হলো আমার ট্যাক্স ফাইলিং। আপনার বাংলাদেশে যেমন আপনার একটা বাড়ি করতে গেলে আপনার জি। সয়েল টেস্ট করা লাগবে, আপনার কি যেন বিল্ডিং এর সিটি কর্পোরেশন বিল্ডিং যাওয়া এর লাগবে। থেকে আপনার বিল্ডিং এর ইয়া মডেল ইয়া করতে হবে, আপনার জি। অ্যাপ্রুভ করা লাগবে, কয়তলা করবেন, আহ, সবকিছু কিন্তু পেপার সাবমিট করতে হয়, দেন ওরা অথরাইজ করলে কিন্তু তখন আপনি গিয়ে বিল্ডিং এর কাজ করতে পারবেন। বা এর এখানে আগে হচ্ছে কিন্তু আমরা তো ভাই রিমোটলি কাজটা করি, তো এটা তো মানে ওখানে কাদের সাথে, যেমন প্লাম্বিং এর জন্য প্লাম্বারের সাথে যোগাযোগ, এই কাজটা তো কাউকে দিয়ে করায় নিব, রাইট ভাই? হ্যাঁ হ্যাঁ, এবং তাকে টাকা দিতে হবে হ্যাঁ, যে কন্ট্রাক্টর করবে। এদেরকে কি বলে, এদেরকে কি দিয়ে খুঁজবো? মানে প্লাম্বার তো আমরা জানি প্লাম্বারকে খুঁজবো, নাকি এটা যেই কন্ট্রাক্টরকে কাজ দিব তার পার্ট অফ দ্য জব, এটার জন্য সেটা চার্জ করবে? হ্যাঁ, এটার জন্য সে চার্জ করে। এখন ওই কন্ট্রাক্টর, সে ফর এক্সাম্পল এটা যদি রুফ জব হয়, জি তো জি এই যে একটা রুফিং লাইসেন্স কন্ট্রাক্টর লাগবে। জি। এটা যদি প্লাম্বিং জব হয় একটা লাইসেন্স প্লাম্বার লাগবে। সব প্লাম্বার কিন্তু লাইসেন্স হয় না। রাইট রাইট ভাই। আপনার আপনার বাসা বাড়ির ক্ষেত্রেও যদি আপনি ধরেন আহ, সব আমি আমার বাসার ক্ষেত্রে যদি বলি, জি আমার বাসার মধ্যে আইপিএস এর লাইন লাগে গেছে এক উম, লোকে, সে মানে নেওয়ার আগে সে বলছে আমি তো সব পারি, জি আইসে আমার 12টা বেজে দিছে, বুঝছেন। জি পরে ভাই, আমি দেখতে পাইছি। দুইজন কন্টিনিউয়াসলি একজনকে আনছি আইনা, সে একটু ঠিক করছে, পরে লাস্টে আরেকজনকে আইনা ফুল এখন মোটামুটি ঠিক আছে। আমার আইপিএস এর লাইন পুরা ফেলছে, হ্যাঁ। আবার জরিমানা ইয়া করা লাগছে। মানে জি। প্রপারলি না জানলে একটা যা। লাইসেন্স কন্ট্রাক্টর একটা লাইসেন্স পাইতেও তো সময় লাগে, রাইট। একটা টাকা খরচ করতে হয়, এক্সপিরিয়েন্স ম্যাটার করে। জি। তাহলে হচ্ছে আমরা যাদের সাথে কন্ট্যাক্ট করব তাদেরকে এটা ইনক্লুড করে দিতে হবে যে এই কাজের জন্য তোমার পারমিট নেওয়া লাগবে, এটার জন্য তোমাকে আমি পে করব, তুমি পারমিট নিয়ে ইউ হ্যাভ টু প্রসেস দ্য হোল থিং। ব্যাপারটা এরকম ভাই? হ্যাঁ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ওয়াল, বাংলাদেশের যদি এক্সটেরিয়র ওয়াল ধরি, বাংলাদেশে এক্সটেরিয়র ওয়ালে কি থাকে? কংক্রিটের ওয়াল যদি হয়, প্রথম থাকে রং, রঙের পরে প্লাস্টার বা স্টাকো যেটাই বলি, এরপরে হলো ইটের গাঁথুনি। ইন্টেরিয়র ক্ষেত্রেও সেম থাকে ওয়ালের ক্ষেত্রে। ইউএস এর বাসাবাড়ি তো ম্যাক্সিমাম কাঠের ফ্রেমের হয়। সো ইউএসএ তে প্রথম যে পার্টটা থাকে ওইটাকে বলা হয় আহ, ওইটাকে আপনার বলে হলো সাইডিং। সো এই এই যে হলো সাইডিং। আচ্ছা, এখন সাইডিং অনেক রকমের হয়।
অ্যালুমিনিয়াম হতে পারে, ভাইনাল হতে পারে, উডেন সাইডিং হতে পারে, বা কংক্রিট। কংক্রিট হলে তো যেটাকে আমরা স্টাকো বলতেছি, স্টোনেরও হতে পারে। আচ্ছা, এরপরে যে পার্টটা থাকে ওটাকে বলা হয় ফেল পেপার। রুফের ক্লাস যে করছেন সে জানেন যে ফেল পেপার জিনিসটা কি। ফেল পেপার আমি সাইডিং এ দেখাই। এই ধরনের মোটা কালো ওয়াটারপ্রুফ একটা জিনিস দেওয়া হয়, এই জিনিসটা থাকে সাইডিং এর ঠিক পরে। আর থার্ড যে পার্টটা ওটা হলো প্লাইউড বা কাঠ, ফেলিং থেকে শুরু করছি। আমরা নর্মাল কাঠ যেটা বলি। আচ্ছা, এখন আমরা ইয়াতে চলে আসি, শীটে চলে আসি। এটা হলো এক্সটেরিয়র পার্টের ক্ষেত্রে। ইন্টেরিয়র পার্টের ক্ষেত্রে কি কি থাকে? ইন্টেরিয়র পার্টে থাকে, প্রথম থাকে ড্রাইওয়াল, তারপর থাকে ভেপর ব্যারিয়ার, এরপরে থাকে ইনসুলেশন। ইনসুলেশনটা দেওয়া হয় ইউএসএ। তাপমাত্রা আপনার অনেক মানে ঠান্ডার সময় খুব ঠান্ডা থাকে, গরমের সময় খুব গরম। ভাই সো শীট বাইরের দেখতেছি তাপমাত্রা, না, শীট দেখতেছি না, বাইরের, গুগল না দেখতেছি না এখন। শীট আচ্ছা শীট ওইখানেই আছে। আচ্ছা না আচ্ছা আমি নিজে নিজে করতেছি আর কি। তো আচ্ছা ওইখানে দেখা গেছে আপনার বাইরের তাপমাত্রা যেন, বাইরের গরম যেন আহ ভিতরে না আসতে পারে, আবার ভিতরের গরম আবহাওয়া যেন বাইরে না আসতে পারে, এই জন্য আর কি ইয়া করা আর কি। আচ্ছা সাইডিংটা দেওয়া। তো এই জন্য মূলত আপনার এই ইনসুলেশনটা দেওয়া থাকে। যেমন আপনার বাংলাদেশে ম্যাট্রেস ইনসুলেশন থাকে, আমরা যে সুপার ফোম এগুলো তো ইনসুলেশন থাকে। আর কোথায় থাকে? স্টুডিও অ্যাপার্টমেন্ট যারা গান বাজনা করে, বা অফিসের মধ্যে আপনার বাইরের সাউন্ড প্রুফের জন্য ওরা ইনসুলেশন দিয়েও ইয়া করে, কার্পেট দিয়েও করে, এই টাইপের জিনিসগুলো দিয়ে। তো এখন শীটে আসি। বাইরে যে সাইডিংটা আছে, আহ, এটা তো সাইডিং ম্যাটেরিয়াল। আর এর মাঝখানে যেটা থাকে এটা হলো ফেল পেপার বা ওয়াটারপ্রুফ পেপার, আর শিডিং বা ডেকিং, যেটাকে আমরা শেয়ার ওয়াল বলতেছি। 3 লেয়ার্স। এই ছবিতে দেখেন, হ্যাঁ যেমন এখানে ছবিতে উপরে আপনার সাইডিং আছে, সাইডিং আছে। দেখে মনে হচ্ছে একটা অ্যালুমিনিয়াম সাইডিং। আর ঠিক নিচে দেখেন, এখানে নিচে শুধু প্লাইউড দেওয়া আছে, তার মানে এখানে দুইটা জিনিস আরো মিসিং আছে। একটা হলো আপনার ফেল পেপার, আর এর উপরে হলো সাইডিং। এই যে ছবিটা আছে, এই ছবিতে দেখেন এটা একটা প্রপার্টি রেনোভেশন করতেছে, মানে একটা প্রপার্টি নতুন করে তৈরি করতেছে। এখানে কিন্তু কিছুই নাই। ওকে ভাই, আল্লাহ হাফেজ। সো এখানে কিন্তু কিছুই নাই। এখানে আপনার জানালা মানে সাইডিং বলেন, কি হয়েছে? তো এখানে দেখেন কিছুই নাই, এখানে আপনার সাইডিং নাই, ফেল পেপারও নাই, আপনার কিছুই নাই। আচ্ছা, এখন এই, এটা দরকার নেই ফেল পেপার। এই যে দেখেন এখানে সাইডিং এর ঠিক প্লাইউডের ঠিক উপরেই আপনার ফেল পেপার, ব্ল্যাক কালারের ফেল পেপার দেওয়া হচ্ছে। এই সেম ফেল পেপার কিন্তু রুফের শিডিং এর উপরেও দেওয়া থাকতো, শিডিং বা ডেকিং যেটাই বলেন না কেন। সো রুফের ক্ষেত্রে আপনার ইউজ করা হয়েছে 15 এলবিপিএস এর সিঙ্গেল লেয়ার। রুফের ক্ষেত্রে দেওয়া হয়েছে 30 এলবিপিএস এর ওয়ান সিঙ্গেল লেয়ার। আর সাইডিং এর ক্ষেত্রে, প্রপার্টি ওয়ালের সাইডিং এর ক্ষেত্রে 15 এলবিপিএস এর ডাবল লেয়ার ইউজ করা হয়েছে, মানে দুইটা করা হয়েছে। এটার রিজনটা হলো আপনার জিনিসটা যেন ওই যে বাইরে ইউএসএ বলছিলেন যে তাপমাত্রার আপনার ইয়া থাকে, বাইরের খুব ঠান্ডা থাকে, সো তাপমাত্রাটাকে যেন ভিতরে না আসতে দেয় আর কি। এই জন্য আমরা রুফের ক্ষেত্রে 30 এলবিপিএস ইউজ করব, আর ওয়ালের সাইডিং এর ক্ষেত্রে 15 এলবিপিএস এর ডাবল লেয়ার ইউজ করব। আচ্ছা, এখন সাইডিং কি কি রকমের আছে? উডেন সাইডিং যেটা, এটার কোড নাম্বার হলো T111। যে উডেন সাইডিং, এই উডেন সাইডিংটা আপনার 1970 আগের প্রপার্টিগুলোতে সাধারণত এই টাইপের সাইডিং ইউজ করা হতো। এটা যেহেতু কাঠ একটা দীর্ঘ সময় পরে আপনার কিন্তু নষ্ট হয়ে যাবে, সো উডেন সাইডিং এখনকার দিনে সাধারণত ইউজ করা হয় না। আহ, বাংলাদেশে আপনার কিছু কিছু রিসোর্ট গুলোতে আছে যেগুলোতে আপনার উডেন সাইডিং ইউজ করে অনেকে। এখন দেখলাম রিসেন্টলি কিছু ভিডিওতে দেখলাম বাঁশের ছাউনি দিয়ে
বা বাঁশ দিয়েও করে, এরকম কিছু রিসোর্ট দেখছি আপনার। এটা উডেন সাইডিং এ অনেকে ইউজ করে। সাধারণত আপনার আবার সাইডিং ব্রিক বা ভিনিয়ার সাইডিং এ হইতে পারে। ব্রিক মানে ডাইরেক্ট ইটের সাইডিং আর কি। আর স্টাকো হলো যেটা প্লাস্টার বলছি, মানে উপরে রং করা থাকে। ভাইনাল যেটা, সেটা হলো কম্পোজিট। ভাইনাল জিনিসটা হলো একটা কম্পোজিট, প্রাকৃতিকগতভাবে না কৃত্রিমভাবে তৈরি করা হয়। সেটা আপনার মানে জোরে মোচড় দিলে ভেঙে যায়। তো ভাইনাল সাইডিং বেশি টেকসই না, বেশি টেকসইটা হলো অ্যালুমিনিয়াম সাইডিং। সো অ্যালুমিনিয়াম সাইডিং আর ভাইনাল সাইডিং দেখতে সেম, কিন্তু মজবুত না আর কি। ভাইনাল সাইডিংটা তুলনামূলক হালকা, দামে কম, সস্তা। অ্যালুমিনিয়াম সাইডিংটা একটু ভারী, দাম মোটামুটি ভাইনাল সাইডিং এর মতোই। সো উডেন সাইডিং যেটা আছে, এটা আপনার দেখেই বোঝা যায় ডাইরেক্ট কাঠ কালার। অনেকে এটা আপনার এটার উপরে রং করে। সো যেটা বলছিলাম যে 16-17 সেঞ্চুরিতে এটা ইজিলি ইউজ করা হতো, কিন্তু এখনো সচরাচর ইউজ করা হয় না। এবং ইজিলি দেখলে বোঝা যায়, যেমন দেখেন এখানে বাম পাশে যে ছবিটা, কাঠ যে পচে গেছে ছবিতে বোঝা যাচ্ছে। এবং এই সাইডিং এর আকারটা একটু বড়, মানে দেখে বোঝা যায় এটা হলো উডেন সাইডিং, এখানে দেখা যায়। আর বিগ সাইডিং যেটা, এটা তো আপনার ডাইরেক্ট ইটের ইটের কালার থাকে ইটের মতো, এটাও দেখে বোঝা যায়। আহ, এটা একটা ইটের সাইডিং, এটাও দেখলে বোঝা যায়। ঘুমাইতেছে তোমার, যে আমি আধা ঘন্টা আগে ডাক দিছি, কই ফোন দিলাম? এখন না, তোমার আমি আরো আধা ঘন্টা আগে তোমার মেসেজ দিছি, তোমার হায়দার রে। আচ্ছা ঠিক আছে, যান যান যান। আচ্ছা, এখন কথা হলো, এই ব্রিক সাইডিং যদি আপনার ছোটখাটো হয়ে যায়, প্রবলেম হয়, তখন আমরা কিভাবে রিপেয়ার করব? কারণ এটা তো আমার ওয়াল তো আর টোটাল ভাঙে আবার নতুন করে ওয়াল, হ্যাঁ ওয়াল যদি ভাঙে আমরা নতুন করে ওয়াল করতে পারি। কিন্তু যদি ছোটখাটো রিপেয়ার হয় তাহলে আমরা কি করব এটাতে? এটাকে বলা হয়, দুই ভাবে আমরা রিপেয়ার করতে পারি। আহ, ইট ইট নতুন করে লাগিয়ে দেন প্লাস্টার করে দিলাম। এটাকে বলা হয় যে অ্যাপ্লাই ব্রিক অ্যান্ড মর্টার ক্র্যাক। অথবা মর্টার ক্র্যাক জিনিসটা হলো ওই যে ইটের যে একটা ইট লাগানোর পরে মাঝখানে যে গ্যাপের মধ্যে আমরা সিমেন্ট দিয়ে প্লাস্টার করি না, এটাকে বলা হয় মর্টার ক্র্যাক। এটা রেডিমেড কিনতে পাওয়া যায়। আর আরেকটা হতে পারে যে অ্যাপ্লাই সিমেন্ট অ্যান্ড ব্রিক টু রিপেয়ার 10 স্কোয়ার ফিট অর 20 স্কোয়ার ফিট অর আপ টু 100 স্কোয়ার ফিট ব্রিক সাইডিং। এভাবে আমরা রিপেয়ার করতে পারি। আর এইটা হলো স্টাকো বা প্লাস্টার, যেটা বাংলাদেশে আমরা প্লাস্টার বলি। এটা ইউএসএ তে এক্সটেরিয়র ক্ষেত্রে স্টাকো বলে, ইন্টেরিয়র ক্ষেত্রে এটা কিন্তু আবার প্লাস্টারই বলে। আর বাংলাদেশে আমরা সবই প্লাস্টার বলি আলটিমেটলি। এটা মানে স্টাকো হলো ইউএস এর ভাষা, আর প্লাস্টার হলো আপনার ইউকে, বাংলাদেশ যদিও মিক্সড। এটা হলো স্টাকো সাইডিং। যেমন এখানে হাতের বাম পাশে যে সাইডিং বা ডান পাশে যে সাইডিং, এগুলো হলো স্টাকো সাইডিং। আচ্ছা, ভাইনাল সাইডিং যেটা আপনার আগেই বলছিলেন যে ভাইনাল সাইডিং কম্পোজিট। ভাইনাল সাইডিং দেখতে সুন্দর, আম, মোটামুটি টেকসই, কিন্তু ক্র্যাক হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। এখানে দেখেন ভাইনাল সাইডিং এর কিছু উদাহরণ দেওয়া হয়েছে। প্রপার্টিতে ভাইনাল সাইডিং দেখতে লুক্রেটিভ মনে হয়। আচ্ছা, অ্যালুমিনিয়াম সাইডিং দেখতে কিন্তু ভাইনাল সাইডিং এর মতোই। দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? মানে ডিফারেন্স তো একটা বলছিলাম যে ভারী, একটা মোচড় দিলে ভেঙে যায়। আচ্ছা, দেখলে কিভাবে বুঝবেন আপনার? আপনি কি ভেঙে ভেঙে টেস্ট করবেন যে কোনটা ভাইনাল না কোনটা অ্যালুমিনিয়াম? আচ্ছা, আপনি যদি কোনো কিছু দিয়ে বাড়ি দেন ভাইনাল সাইডিং এ, ভাইনাল সাইডিং কিন্তু ভেঙে যাবে। কিন্তু অ্যালুমিনিয়াম সাইডিং, অ্যালুমিনিয়াম যেহেতু মেটাল, সো এই জিনিসটা কিন্তু আপনার ডিং হবে। ডিং মানে হলো একটু চেপে যাবে আর কি। ঠিক আছে, একটু চেপে যাবে। যেমন দেখেন এই ছবিতে দেখেন, একটু এই পাশে এই জায়গার মধ্যে একটু ডিং ডিং আছে, মানে এই পাশে এই জায়গায় একটু ডিং আছে। কয়েক জায়গায় এরকম ডিং আছে, তো দেখে বোঝা যায় যে কোনটা কি টাইপের সাইডিং। যেমন এখানের আপনার এটা হলো একটা অ্যালুমিনিয়াম সাইডিং। এখন সাইডিং এ যদি আপনার মশ হয় বা নোংরা হয়ে যায়, তাহলে আমাদের কি করার লাগে? ওটাকে বলা হয় প্রেসার ওয়াশ। আমরা গাড়ি যেমন ধৌত করি, সাইডিং এর ক্ষেত্রে এরকম প্রেসার ওয়াশ দিয়ে, বা রুফে যদি ময়লা বা ছত্রাক হয়ে যায়, তখন আমরা প্রেসার ওয়াশ দিয়ে সাইডিং পরিষ্কার করতে পারি। এবং পরবর্তীতে আমরা পেইন্ট করে নিলাম। আচ্ছা, এখন নিচের ছবিতে আসি। নিচের ছবিতে হাতের বাম পাশে যে ছবিটা, এটা কি সাইডিং বলেন তো? উড সাইডিং। উড সাইডিং ঘুমাই ভাই। গেছেন না? উড সাইডিং ভাই।
আর ডান পাশে যে ছবিটা অ্যালুমিনিয়াম। কিভাবে বুঝলেন? ডিং আছে। আচ্ছা, এটা ডান পাশে যে ছবিটা এটা কি সাইডিং? উডি তো মনে হচ্ছে ভাই, বুঝতেছি না। আচ্ছা, উড সাইডিং। আর এখানে যে ডান পাশে ছোট ঘরটা এটা কি সাইডিং? ভিনাইল হওয়ার চান্স আছে ভাই, ছোট তো বোঝা আর যাচ্ছে না। আর ডান পাশে যে বড় যে বিল্ডিংটা? এটা তো ওরা তো ল্যান্ডস্কেপিং এর মতো ইয়ে করছে ভাই, স্টোন টিস্টোন দিছে। টাইল হ্যাঁ, সাইডিং। স্টোন, স্টোন এটাকে আর কি, কি। আচ্ছা স্টোন হ্যাঁ, সাইডিং এটা বলবেন? টাইলস। না না, এটা টাইলস না, এটা স্টোন। আচ্ছা স্টোন সাইডিং, ওকে ভাই। আচ্ছা, হাতের ডান পাশে যে ছবিটা এই ছবিটার সাইডিং কি সাইডিং? এক সেকেন্ড ভাই, ডান পাশেরটা, এটা তো বুঝতেছি না ভাই ছবি থেকে। এটা স্টাকো, স্টাকো। স্টাকো, হ্যাঁ হ্যাঁ স্টাকো, প্লাস্টার আর করা। বাম পাশে? ব্রিক সাইডিং। আচ্ছা। আচ্ছা, এখন ভিতরের দিকে আসি। এতক্ষণ প্রপার্টির বাইরের ওয়ালটা দেখলাম, এখন ভিতরের ওয়ালটা। ভিতরের ওয়ালে বলছিলাম যে ৩টা স্তর আছে। একটা হলো আপনার ড্রাই ওয়াল, যেটা ফার্স্ট স্তর, মানে প্রথম দিকে যেটা থাকে। এরপর হলো ভেপর ব্যারিয়ার। ভেপর ব্যারিয়ার ম্যান্ডেটরি না। ভেপর ব্যারিয়ারটা হলো আপনার যে ইনসুলেশনটা একটা প্লাস্টিকের র‍্যাপিং পেপারে থাকে। যেন ইনসুলেশন, যেহেতু আপনার তুলা টাইপের জিনিস তো, সো এটা যেন বাইরে বের না হয়ে যায়, এজন্য আপনার র‍্যাপিং করা থাকে, একটু জায়গা গ্যাপ থাকে আর কি। সো এই ৩টা লেয়ার আপনার ইন্টেরিয়রের ক্ষেত্রে হয়ে থাকে। ড্রাইওয়ালের আরেক নাম হলো শিট্রা, এবং একেকটা ড্রাইওয়াল হলো 8 ফিট বাই 4 ফিট, 32 স্কয়ার ফিটের হয়। বাংলাদেশে যে ড্রাইওয়াল পাওয়া যায় আপনার অফিস ডেকোরেশনের ক্ষেত্রে বা বাসাবাড়ির ডেকোরেশনের ক্ষেত্রে, বাসার মধ্যে এখন দেখেন যে বাসাবাড়ির মধ্যে যে আপনার এখন যে ক্যাবিনেট গুলো করে, এই ক্যাবিনেট গুলো কিন্তু সাধারণত ড্রাইওয়াল দিয়ে করে। বা অফিসে দেখেন আপনি সুন্দর করে যে অফিসের টেবিল থেকে শুরু করে সিলিং টিলিং ওয়াল যা কিছু করে, সব কিছু কিন্তু এখন ড্রাইওয়াল দিয়ে করে। বুঝতে পারছেন? সো ড্রাইওয়াল শিটও কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল ইউজ হয়। আর পাশাপাশি বাংলাদেশে সবচেয়ে বেশি ইউজ হয়, আমরা তো বিল্ডিং এ, যারা বিল্ডিং এ থাকে, প্লাস্টার বা স্টাকো যেটাই বলেন না কেন, সো এই টাইপের জিনিসগুলো ইউজ হয়। আচ্ছা, ইনসুলেশন। ইনসুলেশন মূলত ২ রকমের। ওয়ালে আমরা যেই টাইপের ইনসুলেশন ইউজ করি এটা হলো R19, এটার কোড হলো R19। এটার নাম হলো ফাইবার গ্লাস ব্যাটস R19। আর সিলিং এ যেটা ইউজ করি সেটা হলো R30, ফাইবার গ্লাস ব্যাটস R30। আচ্ছা, আরেকটা ইনসুলেশন আমরা আগে ইউজ করা হইতো, এটা আপনাদেরকে একটু দেখাই। ব্লোন ইনসুলেশন। এই ব্লোন ইনসুলেশন আপনার আগের দিনে ইউজ করা হতো। আগের দিনে আমাদের বালিশগুলোতেও ওই ব্লোন টাইপের তুলা ইউজ করা হয়। শিমুল তুলা যে আমরা ইউজ করি, শিমুল তুলাগুলো আগে এরকম ছোট ছোট এরকম থাকতো। আচ্ছা, এই টাইপের জিনিসগুলো এখন আর ১৯৭০ সালের পর থেকে রেগুলার আর এখন ইউজ হয় না। এটার রিজনটাও আছে। একটা হলো আপনার এটা ইচিং হইতে পারে, মানে কি বলে, কি যেন, শরীর চুলকানোর একটা ইয়ে হইতে পারে। আরেকটা হলো এটা যেহেতু খুব সূক্ষ্ম সূক্ষ্ম তুলা, এটা আপনার নাকে দিয়ে গেলে আমাদের শ্বাস নিঃশ্বাস নিতে সমস্যা হয়। সো এই জন্য মূলত আপনার এই টাইপের জিনিসগুলো আমরা এখন আর ইউজ করি না। আমরা এখন যে তুলোগুলো ইউজ করি মানে ডাইরেক্ট বড় বড় তুলার আঁশ ইউজ করি। আর এটা যখন আপনার ওই মেশিনে চাপ দেয় তখন কিন্তু এটা একদম চেপে যায়। ম্যাট্রেস যদি দেখেন খুলে, ম্যাট্রেস কিন্তু ৫-৬ রকমের লেয়ার একসাথে একটা মেশিনে চাপ দিয়ে আপনার বেডে মূলত করা হয়, কনভার্ট করা হয়। আচ্ছা, ইনসুলেশনের এই যে হলো ময়েশ্চার যে ব্যারিয়ার, এই যে প্লাস্টিকের র‍্যাপিং পেপার দিলাম, আর ভিতরে যে এটা কি বলে, সোনালী, এটা কি কালার বলেন তো? দেখতে হবে তো। এটা এটা কি কালার? পিঙ্ক, পিঙ্ক পিঙ্ক সাইড। কালার মনে হচ্ছে না? আচ্ছা, পিঙ্ক কালার। এই পিঙ্ক কালার এই জিনিসটা এটা হলো আপনার ইনসুলেশন। আচ্ছা, কাভারিং এর অলরেডি তো বললাম যে ড্রাইওয়াল আর প্লাস্টার। এখন ড্রাইওয়াল কোনটা প্লাস্টার কোনটা কিভাবে বুঝবেন? সাধারণত ড্রাইওয়াল যেহেতু কাঠের একটা আছে, এটা কিন্তু পানির সংস্পর্শে নষ্ট হয়ে যাবে, পচে যাবে, মোল্ড হয়ে যাবে। কিন্তু ওয়াল কিন্তু সহজে মোল্ড হয় না। ওয়ালের একটা জিনিস হইতে পারে, হ্যাঁ ওয়ালে মোল্ড হয়। ওয়ালে এটাকে আমরা বাংলাদেশি ভাষায় বলি ড্যাম হয়ে গেছে, ওয়াল ড্যাম হয়ে গেছে। কিন্তু ইংলিশে এটাকে বলা হয় ওয়াটার সিপেজ, মানে দেয়ালে যদি আপনি ইট বালু সিমেন্ট ঠিকভাবে মিক্সচার না করে করেন বা বা পর্যাপ্ত পানি না দেন, তখন দেখা গেছে
দেয়াল ছুঁয়ে ছুঁয়ে পানি আসতেছে, বা ছিদ্র থাকে বা ফেটে গেলে ছিদ্র দিয়ে টুপটুপ করে পানি পড়ে। সো এই টাইপের জিনিসগুলোর ক্ষেত্রে আমরা আবার নতুন করে প্লাস্টার করব, বা ওই যে কি ড্রাইলক দিলাম, মোটামুটি হয়ে গেল। সো ড্রাইওয়ালের কথা অলরেডি বলছিলাম, ড্রাইওয়াল বা শীটরক, যেটা হলো আপনার 8x4 8 ফিট বাই 4 ফিট 32 স্কোয়ার ফিটের জিপসাম বোর্ড আর কি, এটাকে ড্রাইওয়াল বলা হয়। এখন দেখেন এখানে যে ছবি আছে, এই ছবি দেখে আপনার ইজিলি বোঝা যাচ্ছে যে এটা হলো ড্রাইওয়াল ছিল। দেখেন এখানে পচে গেছে দেখে ভিতরে কাঠটা দেখা যাচ্ছে, কাঠের ফ্রেমটা দেখা যাচ্ছে। এখন কথা হলো ড্রাইওয়ালে যদি ব্ল্যাক মোল্ড হয়, বা ড্রাইওয়াল যদি হোল থাকে, বা ড্রাইওয়াল যদি ড্যামেজ থাকে, তাহলে আমরা দুইভাবে বিট দিতে পারি। একটা হলো রিপেয়ার, আর একটা হলো রিপ্লেসমেন্ট। রিপেয়ার জিনিসটাই হলো একটা জিনিস নষ্ট বা ভাঙা বা যেটাই হোক, এটা আমরা এক্সিস্টিং কোনো জিনিস বা কোনোভাবে একটা জোড়াতালি দিয়ে কাজ করা। আর রিপ্লেসমেন্ট হলো এই জিনিসটা নতুন করে আপনার করা। যেমন একটা গ্লাস যদি ভেঙে যায়, আমরা গ্লাসটাকে জোড়া দিলাম, আর যতটুকু জায়গা ভাঙছে এই জিনিস নতুন একটা জিনিস লাগালাম, এটা হলো রিপেয়ার। আর রিপ্লেসমেন্ট হলো এই গ্লাসটা চেঞ্জ করে নতুন একটা গ্লাস নেওয়া। সো ড্রাইওয়ালের ক্ষেত্রে এরকম আপনার আপ টু 80 স্কোয়ার ফিট পর্যন্ত আমরা রিপেয়ার করতে পারি, অথবা ড্রাইওয়ালে যদি হোল থাকে বা থাকে, তখন আমরা কি করি, টেপ এন্ড মাড এন্ড টেক্সচার দেই। টেপ এন্ড মাড এন্ড টেক্সচার জিনিসটা হলো, মনে করেন আপনার 10 স্কোয়ার ফিট ড্রাইওয়ালের সমস্যা, আপনি এটা রিমুভ করলেন, কাইটা ফেলেন, কাইটা আপনি আবার 10 স্কোয়ার ফিট ইনস্টল করলেন। একটা ড্রাইওয়ালের সাথে একটা ড্রাইওয়াল লাগাইতে গেলে টেপ লাগবে, মাড লাগবে। মাড মানে হলো বাংলাদেশের কাদামাটির মতো না, এটা হলো সবচেয়ে ইজি উদাহরণ হলো আছে না, এক ধরনের আইকা পাওয়া যায় বাংলাদেশে, যেটাকে বলে গ্লু, সুপার গ্লুও আছে, সুপার গ্লু দিয়েও লাগাইতে পারেন, কিন্তু সুপার গ্লু থেকে এক ধরনের কাঠের দেখবেন যে পাওয়া যায়, গ্লু পাওয়া যায়, ওই গ্লু দিতে হবে। মানে গ্লু দিলে পরে একটার সঙ্গে জোড়া লেগে যাবে, টেপ দিয়ে রাখতে হবে কিছুক্ষণ, এবং টেক্সচার করতে হবে। টেক্সচার জিনিসটা হলো জিনিসটাকে মসৃণ করতে হবে, যেন এখানে যে আগে কাজ করছি আমরা যেন না বোঝা যায়। এই তিনটা জিনিস করতে হবে। রিপ্লেসমেন্ট বা রিপেয়ার যেটাই বলেন না কেন, এভাবে করা যেতে পারে। আচ্ছা, থিংস টু রিমেম্বার, ইম্পর্টেন্ট কিছু টিপস, সেটা হলো প্রপার্টি যদি 1978 এর আগে হয়, তাহলে লেড পেইন্ট এবং অ্যাসবেস্টসের ইন্সপেকশন করতে হবে। এখন একটু দেখাই যে লেড পেইন্ট এবং অ্যাসবেস্টস জিনিসটা কি। লেড পেইন্ট জিনিসটা হলো 1978 এর আগের প্রপার্টিগুলোতে যে ধরনের রং এবং সাইডিংগুলো থাকতো, এই কেমিক্যালগুলো আপনার শরীরের জন্য অত্যধিক ক্ষতিকর ছিল। সূর্যের আলোতে আগুন ধরে যেতে পারে, ক্যান্সারের জীবাণু ছিল। এখনকার দিনে যে রংগুলো তুলনামূলক কম ক্ষতিকর, ঠিক আছে। এমনিও কেমিক্যাল, যেহেতু কেমিক্যাল ফ্লেমেবল, মানে ইজিলি আগুন ধরে যেতে পারে, এই জন্য এগুলো তো হ্যাজার্ড আইটেম। আপনার যারা কাজ করে তারা কি যেন, আপনাদের কি টাইম শেষ হয়ে যাচ্ছে? আচ্ছা, 15 মিনিট আছে, 15 মিনিটে শেষ হয়ে যাবে। সো এইখানে দেখেন, এখানে ছবি দেখেই বোঝা যাচ্ছে এখানে পিলিং পেইন্ট হয়ে গেছে। এই পিলিং পেইন্ট হলে আমরা বাংলাদেশে কি করি, শিরিষ কাগজ দিয়ে ঘষে নতুন করে আবার চুনা দিয়ে দেন রং করি। সো ইউএসএ তো সেম, এই পিলিং পেন গুলোকে স্ক্র্যাপ করতে হবে। আমরা ভাষা ইংলিশ হলো স্ক্র্যাপ করে দেন নতুন রং করা। এই জন্য এটা আগে টেস্ট করতে হবে। লেড পেইন্ট এবং অ্যাসবেস্টস টেস্ট করে আমাদের জানতে হবে এই ধরনের আম, আছে কিনা, কেমিক্যাল এইটাতে আছে কিনা। যদি থাকে, তাহলে যে এই যে ড্রাইওয়াল আছে না, এই ড্রাইওয়াল টোটালি রিমুভ করে ফেলতে হবে। রিমুভ করে নতুন ড্রাইওয়াল দিয়ে নতুন করে রং করতে হবে, কারণ এখন আধুনিক রংগুলো তুলনামূলক ভালো। আচ্ছা, তারপরে হলো আচ্ছা, এখন কথা হলো যদি 100 স্কোয়ার ফিট ড্রাইওয়াল হয়, আমরা এটা রিমুভালের বিট দিলে 1 কিউবিক ইয়ার্ড ডেব্রি হিসেবে আমরা কাউন্ট করব। 200 স্কোয়ার ফিট হলে 2 কিউবিক ইয়ার্ড, 1000 স্কোয়ার ফিট হলে 10 কিউবিক ইয়ার্ড, এরকম ভাবে আমরা, কারণ 10 কিউবিক ইয়ার্ড জেনারেটেড ডেব্রি হলে আমাদের পার কিউবিক ইয়ার্ড ডেব্রি হার্ডের অ্যালাউবল হলো $550। তাহলে 5 ইন্টু 10, $500 আমরা এক্সট্রা বিল করতে পারবো ক্লায়েন্টকে। আচ্ছা, এখন কথা হলো টেপ এন্ড টেক্সচার যখন আমরা ইউজ করি, তাহলে বিভিন্ন ডিজাইনের আছে, পপকর্ন, অরেঞ্জ পিল, এই টাইপের বিভিন্ন আছে আপনার বাসাবাড়ির ক্ষেত্রে। আমাদের বাংলাদেশে যেমন কমনলি ইউজ হয়, আমরা যে দেয়ালে ওয়ালে রং করি, আমরা হোয়াইট কালার, অফ হোয়াইট কালার, এই টাইপের জিনিসগুলো আমরা, আরো অনেকে করে, গ্রিনও করে অনেকে,
এটা যার যার পছন্দ মতো রং করে, কিন্তু সাধারণত আমরা ওই হোয়াইট কালারই এটা সার্বজনীনভাবে ইউজ করা হয় আর কি। আর আরেকটা জিনিস হলো আপনার প্রপার্টি অ্যাপ্রেজারে আমাদের দেখতে হবে যে, বা প্লাস্টার মানে আমরা কিভাবে বুঝবো কোনটা প্লাস্টার কোনটা ওয়াল। তো সাধারণত এটা কন্ট্রাক্টর বলে দেয়, আহ, ছবি থেকে খুব ইজিলি জাস্টিফাই করা যায় না, কিন্তু সিলিং মানে প্রপার্টি যদি আপনার সিলিংটা সাধারণত যদি কংক্রিটের বিল্ডিং না হয়, সিলিং কখনোই কংক্রিটের হবে না, অলওয়েজ ড্রাইওয়ালই হবে। ঠিক আছে? ওয়াল মানে হতে পারে, বিশেষ করে বেজমেন্টের ওয়ালগুলো সাধারণত আপনার হয় কংক্রিটের হয়। না হলে প্রপার্টি যদি ফ্রেম আপনার কাঠের ফ্রেম হয়, তাহলে প্রপার্টির সিলিং মাস্ট বি ড্রাইওয়াল হবে। ওয়াল ম্যাক্সিমাম ক্ষেত্রে ড্রাইওয়াল হতে পারে। আর ড্রাইওয়াল যখন পচে যায়, বললাম কাঠ ইজিলি পচে গেলে বোঝা যায়। কিন্তু আর আপনার ওয়ালে যদি আমরা টোকা দেই, কন্ট্রাক্টর যদি টোকা দেয় তাহলে তো বোঝা যায়, কারণ কংক্রিটে তো আওয়াজ হবে না, কিন্তু কাঠের তো একটা আওয়াজ হবে। তো আমরা তখন ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে এটা কি ড্রাই ওয়াল নাকি আপনার কংক্রিট ওয়াল। কারণ ড্রাই ওয়াল হলে আমরা ড্রাই ওয়াল রিমুভ রিপ্লেসের বিট দিব, ব্লিচ কিলসের বিট দিব মোল্ডের ক্ষেত্রে, কিন্তু কংক্রিটের হলে তো ব্লিচ এবং ড্রাই লকের বিট দিতে হবে। সো এটা ইম্পর্টেন্ট জানা। কোনো কোশ্চেন আছে এই ক্লাস নিয়ে? না ভাই। না ভাই, ঠিক আছে। চলে কোশ্চেন ভাই তো